বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাস করতে স্বাগত জানাচ্ছি। জাহান, ভালো আছো তোমরা? সোহানা আফরিন, তোমাকে দেখতে পাচ্ছি। সোহানা আফরিন, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। শুধু একজন দেখতে পাচ্ছি। আচ্ছা, বই খাতা বের করো বাবা। আমরা পড়ছি নবম অধ্যায়। নবম অধ্যায় আমরা পড়ছি শিল্প সম্পর্কে, তাই না? সোহানা, একটু কথা বলো তো। জি শিল্প, মিস। হ্যাঁ, শিল্প স্থানীয়করণের নিয়ামক। দেখি অন্যরা জয়েন করতে করতে তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো, পারো কিনা। শিল্প স্থাপনের প্রাকৃতিক নিয়ামক দু একটা বলতে পারবে? শিল্প স্থানের দু একটা প্রাকৃতিক নিয়ামক বলতে পারবে কিনা? নো মিস। আচ্ছা, আমি বলি একটু। প্রাকৃতিক নিয়ামকের মধ্যে ছিল জলবায়ু, কাঁচামালের সান্নিধ্য, শক্তি সম্পদের সান্নিধ্য, তাই না? জলবায়ু মানে হলো, যেমন ধরো গরম দেশে, যেসব দেশে গরম বেশি, মানে উষ্ণমন্ডলের দেশ, সেসব দেশে কি হয়, শ্রমিক বেশিক্ষণ কাজ করতে পারে না, ক্লান্ত হয়ে যায়, তাই না? জি মিস। হ্যাঁ, আর যেগুলো শীতের দেশ, সেখানে দীর্ঘক্ষণ কাজ করতে পারে। আচ্ছা, আর কাঁচামালের সান্নিধ্য হলো যেখানে কাঁচামাল পাওয়া যায় সেখানে শিল্প স্থাপন হয়, সহজে শিল্প স্থাপন করা যায়, কাঁচামালের পরিবহনের খরচটা বাঁচে। তোমাদের যেমন উদাহরণ বলেছিলাম, যে যেমন ধরো চিনি শিল্প, চিনি শিল্পের কাঁচামাল কি? আখ। হ্যাঁ, আখ, গ্যান্ডারি বলো যেটা তোমরা। তো ওই আখ ক্ষেতের কাছে যেখানে আখ উৎপাদন হয়, সেখানে চিনি শিল্পটা গড়ে ওঠে। যেমন ধরো রাজশাহী, কুষ্টিয়া, এসব অঞ্চলে চিনি কলেজ বাংলাদেশে। আর সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে হলো অর্থনৈতিক নিয়ামক, যেটা মূলধন, শ্রমিক সরবরাহ, বাজারের সান্নিধ্য, সুষ্ঠু যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি, সরকারি বিনিয়োগ, স্থিতিশীল রাজনৈতিক অবস্থা, এসব। তাহলে প্রাকৃতিক নিয়ামক হলো তিনটি, আর অর্থনৈতিক নিয়ামক হলো সাতটি মোট। এবার দেখো, আমরা পড়বো এখন শিল্পের শ্রেণীবিভাগ, আজকে পড়া শিল্পের শ্রেণীবিভাগ। আমি একটু বইটা দেখাই তো। তোমাদের বইয়ের হলো কত পৃষ্ঠা দেখো তো, 143 পৃষ্ঠা। হ্যাঁ সোহানা, তুমি কি বের করতে পেরেছো দাদা? জি মিস। হ্যাঁ, শিল্পের শ্রেণীবিভাগটা বের করো। শিল্প কত প্রকার? হ্যাঁ, শিল্প প্রধানত তিন প্রকার: ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প আর বৃহৎ শিল্প। ক্ষুদ্র শিল্প হলো যেগুলো ধরো ব্যক্তি মালিকানায়, কম মূলধনে, কম শ্রমিকে চালু করা হয়, সেগুলো হলো ক্ষুদ্র। বইয়ের ভাষায় দেখো কি লেখা, যে শিল্পে কম শ্রমিক ও স্বল্প মূলধনের প্রয়োজন হয়। স্বল্প মানে, স্বল্প অর্থ হচ্ছে কম। এই শিল্পে শ্রমিক ক্ষুদ্র যন্ত্রপাতি ও উপকরণের সাহায্যে সম্পন্ন করে থাকে। কম কাঁচামালে স্বল্প উৎপাদন, অর্থাৎ কম উৎপাদন হয়। এই ধরনের শিল্পগুলো গ্রাম এবং শহর এলাকায় ব্যক্তি মালিকানায় গড়ে ওঠে। যেমন তাঁত শিল্প, বেকারি কারখানা, ডেইরি ফার্ম, এগুলো। আচ্ছা, কে আফিফা জাবিলকে জয়েন করে নেই।
তাহলে কি বলছিলাম? ক্ষুদ্র শিল্পের কথা। ক্ষুদ্র শিল্পের উদাহরণ হতে পারে তাঁত শিল্প, বেকারি কারখানা, ডেইরি ফার্ম। বেকারি হলো যে রুটি, পাউরুটি, বিস্কিট বানায় যেগুলো, এগুলো বেকারি কারখানা বলে। ডেইরি ফার্ম হলো যে গরুর খামার করে যেখানে দুধ উৎপাদন হয়। তুমি কি জয়েন হতে পেরেছো? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? কে কে আছো? সুহানা আর আফিফা, তাই না? একটু সারা জি দাও। মিস। সুহানা আর আফিফা। এরপর আছে মাঝারি শিল্প। মাঝারি শিল্প যেগুলো, সেগুলো হলো শতাধিক শ্রমিকের সমন্বয়ে গঠিত। শতাধিক মানে কি? শতাধিক অর্থ কি? 100-র বেশি। হুম, 100-র বেশি শ্রমিক কাজ করে, সেগুলোকে বলে মাঝারি শিল্প। যেমন চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প, গার্মেন্টস যেটা, তুমি যেটা গার্মেন্টস বলো, গার্মেন্টস বলি আমরা, সেটা হলো বাংলায় বলে তৈরি পোশাক শিল্প। হ্যাঁ, আর বৃহৎ শিল্প যেটা, বৃহৎ শিল্প মানে প্রচুর শ্রমিক, প্রচুর মূলধন, ব্যাপক অবকাঠামো, যেমন লৌহ ইস্পাত শিল্প, বস্ত্র শিল্প, মোটর গাড়ি, জাহাজ, বিমান শিল্প প্রভৃতি। একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার আয় এবং হাজার হাজার বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এই শিল্প সাধারণত শহরের কাছাকাছি স্থানে গড়ে ওঠে। অর্থাৎ শিল্পোন্নত যে দেশগুলো আছে সেখানে এই বৃহৎ শিল্প বেশি গড়ে ওঠে। যেমন ইউরোপ, আমেরিকা মহাদেশে বেশিরভাগ শিল্পোন্নত দেশে বৃহৎ শিল্প বেশি, যেমন লৌহ ইস্পাত শিল্প, বস্ত্রবয়ন শিল্প। সেসব শিল্পে প্রচুর শ্রমিক কাজ করে এবং তাদের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত। এরপরে আজকে আমরা পড়বো আমদানি ও রপ্তানি বাণিজ্য। আচ্ছা, তার আগে তোমরা দেখি কতটুকু বলতে পারো? বলো তো সুহানা, শিল্প কত প্রকার? আমরা পড়লাম একটু আগেই। মিস 3 প্রকার। হ্যাঁ, কি কি বলো তো বাবা, কি কি? ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প আর বৃহৎ শিল্প। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এখন তাহলে আমরা পরেরটায় যাই। এটা হলো আমদানি রপ্তানি বাণিজ্য, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ট্রেড। ট্রেড মানে বাণিজ্য। আমদানি রপ্তানি কেন হয় তোমাদের আগে বলি। কেন আমরা আমদানি রপ্তানি করি? কারণ এমন কোন দেশ নাই যেখানে তার প্রয়োজনের সবকিছু উৎপাদন হয়। বুঝছো? যত ধনী দেশই হোক, তাকে কিছু না কিছু আমদানি করতে হয়। তবে ধনী দেশগুলো রপ্তানি বেশি করে, তাদের উৎপাদন বেশি। ধরো কোনো জিনিস উৎপাদনের থেকে অতিরিক্ত হলো, সেটাকে বলে উদ্বৃত্ত, বলে উদ্বৃত্ত মানে বেশি। সেই বেশি জিনিসটা যদি ঘাটতির দেশে পাঠানো হয়, ঘাটতি মানে যেখানে এটা কম আছে, তাহলে সেটাকে রপ্তানি বলে। আবার ঘাটতি দেশে যদি উদ্বৃত্ত দেশ থেকে নিয়ে আসে, তাহলে সেটাকে বলে আমদানি। যেমন ধরো বাংলাদেশে গম কিন্তু হয় না, তো ধান হয় প্রচুর, কিন্তু গমের উৎপাদন বাংলাদেশে কম। প্রয়োজনটা বা চাহিদাটা মেটে না, ঘাটতি আছে, ঘাটতি মানে কম থাকায় বাংলাদেশ গম আমদানি করে। আবার রপ্তানি করে কি? বাংলাদেশের রপ্তানি দ্রব্য সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? একটু বলো তো দেখি, বাংলাদেশে কোন জিনিসটা বেশি হয় বিদেশে রপ্তানি করে? দেখি বলো তো, তোমাদের ধারণা আছে কিনা বাংলাদেশ রপ্তানি করে এরকম কিছু? বাংলাদেশ পাট রপ্তানি করে, পাট, চামড়া, চা, তৈরি পোশাক, এগুলো হলো বাংলাদেশ রপ্তানি করে। আচ্ছা, এবার আমরা বই থেকে দেখি, পৃথিবীর কোন দেশই সকল সম্পদে স্বয়ংসম্পূর্ণ নয়। এই যে একটু আগে বলছিলাম যে এমন কোন দেশ নাই যেখানে সবকিছু উৎপাদন করতে পারে। বিভিন্ন দেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রটোকল মেনে, বাণিজ্য প্রটোকল মানে বাণিজ্যের নিয়ম নীতি, হ্যাঁ, মেনে তাদের জনগণের চাহিদা অনুসারে পণ্য আমদানি এবং উদ্বৃত্ত পণ্য অন্য দেশে রপ্তানি করে থাকে। আগে বলেছি উদ্বৃত্ত অর্থ হচ্ছে বেশি, যে দেশে বেশি, প্রয়োজনের চেয়ে বেশি উৎপাদন হয় সেটা রপ্তানি করে। আর এটাকে আমরা বলি আমদানি রপ্তানি বাণিজ্য। যেমন জাপান লৌহ ইস্পাতের তৈরি
ভারী যন্ত্রপাতি, ইলেকট্রনিক সামগ্রী, মোটর গাড়ি, জাহাজ ও বিভিন্ন শিল্পদ্রব্য রপ্তানি করে। তাহলে জাপান যে শিল্পোন্নত দেশ তোমরা জানো, জাপান শিল্পোন্নত দেশ, সেটা কি করে? আর বাংলাদেশ চাল, গম, ভোজ্য তেল, সুতা, পেট্রোলিয়াম এগুলো আমদানি করা যায়। আচ্ছা, একজন ওয়েটিং রুমে আছে। ম্যাম মেহজাবিন খান ঢুকতে পারছে না। হ্যাঁ, এই যে চেক করছি। মিস আসসালামু আলাইকুম। শোনা যায় না। শোনা যায় না এখন? তুমি শোনা হ্যালো, যায়? জি মিস এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, মানচিত্রটা দেখো তো। আমরা আমদানি রপ্তানি করছি 844 পৃষ্ঠা। আজকে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমদানি রপ্তানি বাণিজ্যতে দেখলে আমাদের শেষ হয়ে যাবে। আমদানি রপ্তানি বাণিজ্যে যেসব দেশে উৎকৃষ্ট পণ্য হয়, উৎকৃষ্ট মানে বেশি। এখানে দেখো, এই যে ছবিতে মানচিত্র দেখতে পাচ্ছ, উত্তর আমেরিকা বাম পাশে, উত্তর আমেরিকা আর কানাডা। বলো তো কোন অংশে? বাম দিকে যে উত্তর আমেরিকা দেখতে পাচ্ছ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা লেখা আছে। কানাডাটা হলুদ রং, আমেরিকাটা কমলা রং। দেখতে পাচ্ছ? বলো তো একটু। হ্যালো, টিভি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই আমেরিকা আর কানাডায় প্রচুর গম উৎপাদন হয়। প্রেরি অঞ্চল বলে একটা অঞ্চল, বুঝছো? প্রচুর গম উৎপাদন হয়। তোমাদের লাগবে না, তাও জানার জন্য বলছি। এত গম উৎপাদন হয় যে তাদের চাহিদার তুলনায় অনেক বেশি। তখন এই গমগুলো তারা গোটা বিশ্বে রপ্তানি করে। সেই জন্য আমেরিকা কানাডার ওই প্রেরি অঞ্চল বলে। সেটাকে কি বলে জানো? রুটির ঝুড়ি বলে। রুটির ঝুড়ি মানে একটা ছদ্মনাম আর কি। যেহেতু গম থেকে বেশিরভাগ ক্ষেত্রে রুটি জাতীয় জিনিস তৈরি করা হয়, সেজন্য বলে রুটির ঝুড়ি। মানে এত গম হয় যে বলে রুটির ঝুড়ি। আচ্ছা, যা হোক, তো এবার ডান দিকে চলে আসো মানচিত্রটা। মিস এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দুইবার লেখা। ও, দুইবার লেখা, হ্যাঁ, ভালো কথা বলেছো। একদম উপরে ডান পাশে, কানাডার পাশে, তাই না? হ্যাঁ, ওইটার নাম আলাস্কা। আলাস্কা ওইটার নাম। একদম উপরে বাম পাশে আলাস্কা। ওইটাও আমেরিকার অংশ। মানে নির্দিষ্ট ভূখণ্ডে একসাথে না, আলাদা, কিন্তু ওটাও আমেরিকার অংশ। যেমন ধরো, তাহলে একটা দেশ কি এরকম দুই জায়গায় থাকতে পারে? পারে। আমাদের দেশে তো এরকম ছিল। বাংলাদেশ আগে কি ছিল? পূর্ব পাকিস্তান ছিল না? ছিল। আরেকটা ভারতের ওই পাশে ছিল পশ্চিম পাকিস্তান। তোমাদের কোন ক্লাসের বইয়ে যেন সুন্দর করেছিল, মাঝখানে ভারত প্রায় 12,000 কিলোমিটার দূরে দুই খণ্ড দেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিল না আগে? এরকম একটা দেশের ভূখণ্ড একসাথে লাগানো নাও থাকতে পারে। পরে তো বাংলাদেশ স্বাধীন হলো, পূর্ব পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ। কিন্তু এখানে দেখো, ইউনাইটেড স্টেটস দুই জায়গায় লেখা আছে। ভালো প্রশ্ন। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাকে। এখানে উপরে ডান পাশে যে অংশটা কানাডার সাথে লাগানো, হ্যাঁ, ওইটার নাম হলো আলাস্কা। ওইটা আমেরিকারই একটা প্রদেশ। আমেরিকা ওটা রাশিয়ার কাছ থেকে কিনে নিয়ে এসছে, বুঝছো? আগে আগে ওটা রাশিয়ার অন্তর্গত ছিল, এই অংশটা উপরে। তারপরে এটা আমেরিকা ওটা নিয়ে নিয়েছে। যদিও বরফে ঢাকা, বরফ আবৃত, তারপরেও নিজ দেশের সীমানা বৃদ্ধির জন্য, রাজনৈতিক কারণে
প্রভাব বিস্তারের জন্য এটা নিয়ে নিয়েছে। ওটাও আমেরিকার অংশ। পুরো আমেরিকার 50টা প্রদেশ, জানো তোমরা? বড় বড় দেশগুলোর প্রশাসনিক কাজ পরিচালনার জন্য কতগুলো প্রদেশে ভাগ করা হয়ে থাকে, এবং আমেরিকার 50টা প্রদেশ, আমেরিকার পতাকায় দেখবা 50টা তারা থাকে। ওই তারাগুলো হলো, অনেক তারা থাকে দেখবো আমেরিকার পতাকায়, তো তারাগুলো 50টা আছে, 50টা প্রদেশের চিহ্ন আর কি। তো ভালো কথা বলেছো, ওই উপরের অংশটুকু দুটাই আমেরিকা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু জাপানটা দেখি মানচিত্রে। জাপান হলো ডান পাশে, চলে আসো ডান দিকে, মানে পূর্ব দিকে মানচিত্রে। দেখো তো একটা দ্বীপ দেশ, হলুদ রঙের, দেখা যায়? হলুদ, একটু বাঁকা চাঁদের মতো দেখা যায়। বলো তো দেখতে পাও কিনা? এখানে যে চায়না লেখা আছে তার ডান পাশে সমুদ্রের ভিতরে বাঁকানো চাঁদের মতো দেখতে পাও কি? কথা বলো তো। হ্যালো, এটা হলো জাপান। জাপান কি কি তৈরি করে? লৌহ ইস্পাত শিল্প, যন্ত্রপাতি, ইলেকট্রনিক সামগ্রী, এগুলো বিভিন্ন দেশে রপ্তানি করে। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো জাপান। আর জাপানের পাশে এই যে চীন, ছোট হলুদ রঙের। হ্যাঁ, ওই হলুদ রঙের ডান পাশে দেখো কমলা রঙের একটু ছোট্ট, এই যে একটু বড় করে দেখা যায়, এই যে জাপান, জাপান লেখা। এবার দেখতে পাও জাপান? দেখো তো মিস জাপান। হ্যাঁ, জাপানটা দেখতে পাচ্ছ? বড় করে দেখাচ্ছি, বড় করে দেখা যায়, দেখতে পাচ্ছ তোমরা? মিস হ্যাঁ, এবার বাম পাশে দেখো কোরিয়া লেখা আছে। উপরে নর্থ কোরিয়া, নিচে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া। হ্যাঁ, কোরিয়া কিন্তু অনেক ছোট দেশ, তাই না? এই তোমরা তো মনে হয় সেভেনে কোরিয়া, জাপান, মালয়েশিয়া এরকম কয়েকটা দেশের পরিচিতি করেছি, ঠিক তাই? মানচিত্র ঠিক তোমাদের বইতে মনে আছে? ছিল। হ্যাঁ, ওই যে কোরিয়া এঁকেছিল তোমরা, এই যে সেই কোরিয়া ছোট্ট, আর জাপান, এগুলো কিন্তু অনেক শিল্প। আমাদের তো বাংলাদেশের ছিল, আমাদের পুরো পৃথিবীর ছিল না। হ্যাঁ, এই যে বাংলাদেশ ছোট্ট করে, এই যে দেখো, এই যে ভারত, এপাশে ইন্ডিয়া লেখা আছে, দেখতে পাও? ইন্ডিয়া। আর যে বেঙ্গল লেখা, হ্যাঁ বেঙ্গল লেখা ওই যে আছে, পাশে এটা হলো বেঙ্গল। হ্যাঁ, বেঙ্গলটা হলো বাংলাদেশ। আমাদের দেশটা কত ছোট, তাই? এত ছোট দেশ আর অনেক জনসংখ্যা। হ্যাঁ, জনসংখ্যা অনেক বেশি আমাদের। বাংলাদেশের ঠিক উপরে দেখো ভুটান, নেপাল, ডান পাশে বার্মা, বার্মা মানে হলো মিয়ানমার। ভুটান, নেপাল, চায়না এটা কি একসাথে? হ্যাঁ, দেখা যায়, দেখো মানচিত্রটা খেয়াল করো। নেপাল, ভুটান বাংলাদেশের উত্তরে, তারপরে হলো চায়না, চীন সীমান্তেই ভুটান, নেপাল, ভারত। হুম, এক এক দেশের এক এক আকার আকৃতি, দেখছো? কোনটা ছোট, কোনটা বড়। রাশিয়াটা দেখো কত বড়, দেখেছো? রাশিয়া অনেক বড়, কিন্তু এখানে বেশিরভাগ জায়গা বসবাসের উপযুক্ত না। এত ঠান্ডা। এই যে সাইবেরিয়া থেকে যে অতিথি পাখিগুলো শীতের কারণে চলে আসে। এত শীত। আর কোন দেশ দেখতে চাও বলো তো, দেখাই দেখি তো। দেখাই। দেখতে চাও? হুম, হুম, বলো কোন দেশ দেখতে চাও? আচ্ছা, বাংলাদেশ কি কি রপ্তানি করে তাহলে মার্কেটে? বাংলাদেশটাও দেখলাম আমরা। এই দেখো বাংলাদেশ, বেঙ্গল যেটা লেখা আছে। বাংলাদেশ কি করে? চাল, গম, ভোজ্য তেল, সুতা, পেট্রোলিয়াম, শিল্প সামগ্রী, ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানি করে। হুম, আর রপ্তানি করে, তার দিয়ে রাখো, এগুলো দরকার হবে। রপ্তানি করে তৈরি পোশাক, কৃষিজাত পণ্য, চা, চামড়া, সিরামিক সামগ্রী। সিরামিক সামগ্রী হলো চীনামাটির তৈজসপত্র, জুতা, হিমায়িত খাদ্য, কাঁচা পাট ও পাটজাত পণ্য ইত্যাদি রপ্তানি করে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে
পরস্পরের আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালনা করে। এবার আমরা বাণিজ্যিক ভারসাম্য উন্নয়নের সম্পর্কটা পড়ব। এখানে একটু দেশগুলো দেখো, বাণিজ্যিক ভারসাম্যে কয়েকটা দেশের নাম আছে। আমি দেশগুলো তোমাদের দেখায়, দেখো এটা চায়না হলুদ রং, ইন্ডিয়া, আর হচ্ছে জার্মানি, যুক্তরাজ্য একটু দেখায়, জার্মানি, এই যে এটা যুক্তরাজ্য, এই যে দেখো ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম যেটা, এই যে ইউনাইটেড কিংডম, এটা হলো যুক্তরাজ্য। এখানে জার্মানি, এই যে সংক্ষেপে লেখা আছে জি, আর জার্মানি, আর ফ্রান্স, ফ্রান্স, এই যে জার্মানির নিচের দিকেই ফ্রান্স, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, এই দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে। আমরা এটা এখন পড়ি, এটা এখন পড়বো আমরা। হ্যালো, হ্যাঁ বলো। বলো, ক্লাসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো মাসফিকা, মাসফিকা কি অ্যাডমিট করতে পেরেছো? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো দেরি করে ফেললাম মাসফিকা, অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস। মিস আজকে আমার প্রথম জ্বর আসছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা পড়ি। বাংলাদেশের আমদানি পণ্য রপ্তানি পণ্যগুলো তোমরা চিহ্নিত করে রাখো। হ্যাঁ, আমদানি পণ্য আমরা আরেকবার দেখি, চাল, গম, খাদ্য তেল। খাদ্য তেল হলো খাবার, ন্যাশনাল তেল যেটা, সুতা, পেট্রোলিয়াম, শিল্প সামগ্রী, আমদানি করেন, তৈরি পোশাক, কৃষিজাত পণ্য, চা, চাপাতি, সুতি, জুতো, নির্মিত খাদ্য, পাট, রপ্তানি করে। এবার দেখো বাণিজ্যিক ভারসাম্য উন্নয়নের সম্পর্ক। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য সমান নয়। ভারসাম্য মানে ধরো যে পরিমাণ আমদানি করে সে পরিমাণই রপ্তানি করতে পারবে, এরকম নাও হতে পারে। কোনো কোনো দেশ খুব বেশি আমদানি নির্ভর, মানে রপ্তানি অর্থ হলো রপ্তানি কম করতে পারে, আমদানি বেশি করতে পারে, বেশি করতে হয়। এগুলো সাধারণত অনুন্নত দেশগুলোতে বেশি হয়। আমদানি রপ্তানির মধ্যে অনেক পার্থক্য থাকে। বিশ্বের যে কোনো দেশের অর্থনৈতিক সামর্থ্যের উপর আমদানি রপ্তানির ভারসাম্য এবং সেই সঙ্গে উন্নয়ন সম্পর্ক বিদ্যমান থাকে। অর্থনৈতিকভাবে অগ্রসর দেশের সাথে উন্নয়নশীল অনুন্নত দেশের অধিকাংশ ক্ষেত্রে অসম বাণিজ্য সম্পর্ক বিদ্যমান থাকে। অসম অর্থ হলো সমান নয়। ধরো বাংলাদেশ ততটা উন্নত না, অনুন্নত বা উন্নয়নশীল দেশ। বাংলাদেশ যত বেশি আমদানি করে ততটা রপ্তানি করতে পারে না, রপ্তানি পণ্য কম, আমদানি বেশি। এটাকে বলছে অসম বাণিজ্য। তবে উন্নয়ন সম্পর্ক ভিত্তি করে অসম বাণিজ্য সম্পর্কে ব্যবধান করতে পারে। চীন ও ভারতের সাথে বাংলাদেশের অসম বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। একটু তার দাও তো, চীন আর ভারত। একটু আগে আমরা মানচিত্র দেখলাম, চায়না আর ইন্ডিয়া অনেক বড় আয়তনের একটা দেশ, দুটো দেশ বাংলাদেশের প্রতিবেশী, কাছাকাছি। এই দুটো দেশের সাথে বাংলাদেশের অসম বাণিজ্য সম্পর্ক বিদ্যমান।
এটাকে বাণিজ্য ঘাটতি বলে। বাণিজ্য ঘাটতি মানে আমদানি বেশি রপ্তানি কম, এটাকে অসম বাণিজ্য বলে, আবার বাণিজ্য ঘাটতিও বলে। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে রপ্তানি বাণিজ্যে এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার সাথে আবার রপ্তানি বাণিজ্যে এগিয়ে আছে, মানে আমেরিকায় প্রচুর পোশাক, তৈরি পোশাক রপ্তানি করা হয়, কিন্তু সেই অনুপাতে আমদানি করা হয় না। এক্ষেত্রে বাংলাদেশের সুবিধাজনক অবস্থান রয়েছে। এছাড়া জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্সের সাথে বাণিজ্যে উদ্বৃত্ত অবস্থানে রয়েছে। জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স এসব দেশে আবার বাংলাদেশ রপ্তানি করে বেশি। সামগ্রিকভাবে বাংলাদেশের রপ্তানি ও আমদানি অনুপাতের ভিত্তিতে বাণিজ্যিক ভারসাম্য বিদ্যমান আছে। এখানে একটি সারণী দেখতে পাচ্ছি আমরা, একটা টেবিল। বাংলাদেশে গত 6 বছরে বাণিজ্যিক ভারসাম্যহীনতা। এখানে দেখো তো যে আমদানি করা হয়েছে ইউএস ডলারের সাথে 14 সালের সাথে 18 সালের তুলনা করা হচ্ছে। ওখানে ছিল 33,576 মিলিয়ন ইউএস ডলার। এটা এখন এসে দাঁড়িয়েছে 54,763 ইউএস ডলার আমদানি, অর্থাৎ আমদানি খরচ বেড়েছে। রপ্তানির বেলা দেখো, আগে ছিল 27,027 ইউএস ডলার আগে, মানে 13 সালে, আর বর্তমানে হলো 36,668.2 ইউএস ডলার। রপ্তানি অপেক্ষা আমদানি ব্যয় বেশি। 13 সালে ছিল 6,545 ইউএস ডলার, 18 সালে এসে দাঁড়িয়েছে 17,595 মিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি? আমদানি বেশি, রপ্তানি কম এবং আমদানি ব্যয় বেশি। আচ্ছা, এই অধ্যায়টা আমাদের শেষ হলো, নবম অধ্যায়। এখন দেখি তো আমরা এখানে এই এই প্রশ্নগুলোর উত্তর পারি কিনা। বলো, বাংলাদেশের রপ্তানি পণ্য কোনটি? বলো তো, কে বলতে পারবে? পোশাক। পোশাক, হ্যাঁ, অনেক ধন্যবাদ। পোশাক। আর ভোজ্য তেল, পেট্রোলিয়াম, ইলেকট্রনিক্স এগুলো হলো আমদানি পণ্য, তাই না? একটাই রপ্তানি পণ্য, সেটা হলো পোশাক। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে। কিভাবে নবায়নযোগ্য সম্পদ বৃদ্ধি করা যায়? সংরক্ষণের মাধ্যমে। হ্যাঁ, ঠিক বলেছ, সংরক্ষণের মাধ্যমে। এরপর দেখো তো, নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তুহিন যে শিল্প প্রতিষ্ঠানে চাকরি করে তার বিপুল শ্রমিকের সংখ্যা, বিশাল মূলধন ও ব্যাপক অবকাঠামো রয়েছে। তুহিন কোন শিল্প কারখানায় কাজ করে? বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প, হ্যাঁ, এই তো পাচ্ছ, তোমরা পাচ্ছ, সহজে বলা যায়। এই ধরনের শিল্পের অবস্থান কোথায় হয়? শহরের পাশে, শহরের কাছাকাছি, শহরের ভিতর? শহরের ভিতর হবে না। শহরের ভিতরে বৃহৎ শিল্প স্থাপন করতে চাই না, কারণ এখনো 1 ও 2 হবে। হ্যাঁ, কারণ বলি শোনো, কারণ কি, শহরে তো এই যে ভূমি কম, মানে জমি কম। তোমরা কিন্তু ঢাকার ভেতরে একদম, মনে করো আজিমপুর, পলাশী, নিউ মার্কেট, যতটুকু দেখেছো আশেপাশে, লালবাগ, এখানে কিন্তু বড় মিল ফ্যাক্টরি নাই। আছে কি? বলো আমাকে। ম্যাম নেই। না, তার মানে কি শহরের ভেতরে থাকবে না। 1 নম্বর কারণ হলো ভূমির মূল্য বেশি, জমির এত দাম যে এত জায়গা পাবে না। এক, আরেকটা হলো এই পরিবেশ দূষণ হবে শহরের, ধোঁয়া, ধুলা। হ্যাঁ, সেজন্য একটা পরিবেশ অধিদপ্তর পারমিশন দেবে না। শহরের কাছাকাছি হবে, যেমন ধরো সাভার, নারায়ণগঞ্জ, হ্যাঁ, গাজীপুর, এসব জায়গায় আছে। তাহলে উত্তর হবে শহরের পাশে, শহরের কাছাকাছি। ক, 1 ও 2। সৃজনশীল প্রশ্নগুলো একটু দেখি তো।
ঢাকার অদূরে ডেমরা থেকে নারায়ণগঞ্জ। এইচডব্লিউ করবো? হ্যাঁ বাবা, এগুলো এসডব্লিউ করবা। একটু তোমাদের একটা করবো hints- নাকি দুইটা করবো? হ্যাঁ হ্যাঁ, কয়টা আছে? দুইটা, হ্যাঁ দুটাই করো। দুটাই করো, কারণ এই অধ্যায়টা তো শেষ করে দিচ্ছি আমরা। পরের দিন নতুন অধ্যায় পড়বো। পরের দিন হ্যাঁ ছবি তুলে দিয়ে পাঠাও, আর পরের দিন ইনশাল্লাহ 10 নম্বর অধ্যায় পড়বো আমরা। আচ্ছা, সৃজনশীল প্রশ্নটা একটু দেখি, একটু তোমরা ধরতে পারছো কিনা। ঢাকার অদূরে ডেমরা থেকে নারায়ণগঞ্জ শহর পর্যন্ত শীতললক্ষা নদীর তীরে দীর্ঘদিন ধরে নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে ইউনিটেড কৃষিকাজ কোন ধরনের কর্মকাণ্ড? তোমরা বলো জ্ঞানমূলকটা। কৃষিকাজ কোন ধরনের কর্মকাণ্ড? তিনটে কর্মকাণ্ড যে আমরা পড়েছিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তার মধ্যে কোনটা বলো? বলো, তোমরা পারো তো এটা, বলো কৃষিকাজ কোন ধরনের কর্মকাণ্ড? এটা হলো প্রথম পর্যায়ে। আমরা কর্মকাণ্ড অর্থনৈতিক পড়ার সময় কি পড়েছি? যেগুলো প্রকৃতির সাথে সরাসরি যুক্ত, কৃষি, খনিজ উত্তোলন, মৎস্য শিকার, এগুলো সব প্রথম। বাণিজ্য ঘাটতি কাকে বলে? একটু আগে আমরা পড়লাম, বলো তো কি বাণিজ্য ঘাটতি? রপ্তানির চেয়ে যদি আমদানি বেশি হয় তাহলে এটাকে বলে অসম বাণিজ্য, এবং এটাই হলো বাণিজ্য ঘাটতি। পরের প্রশ্ন, উক্তিগুলোকে উল্লেখিত শিল্পগুলো কোন শ্রেণীর? ব্যাখ্যা করো। শিল্পগুলো হলো বৃহৎ শিল্প, তাই না? এগুলো হলো শিল্প। উক্ত অঞ্চলের শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক কারণ বিশ্লেষণ করো। প্রাকৃতিক কারণ দিবা জলবায়ু, কাঁচামাল এবং শক্তি সম্পদের সান্নিধ্য। প্রেক্ষিতে এটা ব্যাখ্যা করো। 2 নম্বরটা দেখি তো একটু, তোমাদের বলতে কিভাবে করবে। আবেদ এবং শাহেদ দুই বন্ধু। আবেদ বেড়িবাঁধ এলাকায় 80টি বিদেশি বন্ধু একটি দুর্ঘটনা তৈরি করেছে। অপরদিকে শাহেদ তৈরি করেছে, যার পোশাকের বিদেশে প্রচুর চাহিদা রয়েছে। তোমরা বলো, অর্থনৈতিক কার্যাবলী কত প্রকার বলো তো তোমরা? অর্থনৈতিক কার্যাবলী কত প্রকার? এটা হলো 3 প্রকার। কেমন? বাণিজ্যিক ভারসাম্যতা বলতে কি বোঝায়? বাণিজ্যিক ভারসাম্যতা হলো যখন আমদানি ও রপ্তানি বাণিজ্যের ঘাটতিটা কম থাকে, সেটা হলো বাণিজ্যিক ভারসাম্য। আবেদের খামারটি কোন ধরনের কর্মকাণ্ড? আবেদটা হলো প্রথম পর্যায়ের কর্মকাণ্ড, বুঝছো? পশুপালন, এটা কিন্তু প্রথম পর্যায়ে। সাহেবের শিল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে কিরূপ প্রভাব পালন করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। কেমন প্রভাব পালন করে বলতো? পোশাক শিল্প বাংলাদেশের এখন বর্তমানে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাক শিল্প ব্যাপক ভূমিকা রেখে চলেছে। পোশাক শিল্পে কারা বেশি কাজ করে বলতো, মহিলা না পুরুষ? তোমরা কি জানো বলো? তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা কি আছো? হ্যালো, হ্যাঁ, বেশিরভাগ মহিলা শ্রমিক কাজ করে গার্মেন্টসে। হ্যাঁ, মহিলাদের কর্মসংস্থান হয়। প্রায় 40 লক্ষ মতো গার্মেন্টস শ্রমিক এসব পোশাক কারখানায় কাজ করে। এবং তোমরা দেখলাম যে আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, এরকম উন্নত উন্নত দেশগুলোতে, এরকম ধনী দেশগুলোতে বাংলাদেশ পোশাক রপ্তানি করে। সেই কারণে এটা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে অনেক বেশি ভূমিকা রাখে। আর মহিলাদের কর্মসংস্থান হয় এখানে। এটা নতুন একটা বিকাশমান শিল্প, বাংলাদেশের জন্য এটা যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। তোমরা তাহলে এই সৃজনশীল প্রশ্ন দুটো সুন্দর করে নোট করে লিখে
হোমওয়ার্ক হিসেবে আমাদের ছবি তুলে পাঠাবে। কেমন? মনে থাকবে তো? একটু জি লিখে ম্যাম। রাখো, হ্যাঁ? হ্যাঁ, লিখে রাখো। আর কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে বলো। কোন দেশ দেখতে চাও বলো? মানচিত্র থেকে আমি তোমাদের দেশ দেখি। আরো কয়েকটা আরো কয়েক মিনিট সময় আছে, বলো। তুর্কি আর আরব। তুর্কি আর আরব। তুর্কি আর হ্যালো, তোমরা আছো তো? তুমি একটু সাড়া দাও। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর কয়েক মিনিট আছে, আমি একটু দেখাবো। তুর্কি আর আরব, হ্যাঁ দেখাচ্ছি। তোমরা এরকম জানতে চাইবা, তাহলে আমার কাছে ভালো লাগে। হুম, অনেক কিছু জানতে চাইতে পারো। তুর্কি আর আরব, এই দেখো মাঝখানে সৌদি আরবিয়া লেখা আছে, দেখতে পাও বাবা? তুমি সৌদি আরব, হ্যাঁ সৌদি আরব। আশেপাশে কি করে? ইরাক, ওমান, সিরিয়া, ইয়েমন। হ্যাঁ ওমান, ইয়েমেন, এটা দিয়েছে সৌদি আরবে। তার উপরে দেখো ইরাক, সিরিয়া, তার উপরে তুর্কি, সবুজ রং, দেখতে পাও? জি মিস। তুর্কি, হ্যাঁ তুর্কি। তুর্কির নাম হলো তুরস্ক, রাজধানী হলো আঙ্কারা। আর সৌদি যেটা বলছো, সৌদি আরবিয়া, তার রাজধানী হলো রিয়াদ। হুম, দেখতে পেয়েছো? আর কোন দেশ দেখতে চাও? কে দেখতে চাও বলো? আর কোন দেশ ইন্ডিয়া, দেখতে চাও? ইন্ডিয়ার পাশে এসে পাকিস্তান। ইন্ডিয়া, হ্যাঁ এই যে ইন্ডিয়া। ইন্ডিয়া, পাকিস্তান পাকিস্তান, বড় মনে হয় হালকা। একটু বড় বাংলাদেশের থেকে, হ্যাঁ। এই যে তিনটা একসাথে দেখো, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। হ্যাঁ, বাংলাদেশ আর নেপালটা আবার আয়তনে প্রায় সমান। বাংলাদেশ আর নেপাল প্রায় সমান, বুঝছো? ভুটানটা ছোট, ভারত তো বেশ বড়। আচ্ছা মিস, বলো মিস আমাদের বলো। সবার সব দেশে উত্তর দক্ষিণ আছে, কিন্তু আমাদের উত্তর দক্ষিণ নেই কেন? আছে তো, কে বলেছে নাই? বাংলাদেশের উত্তর, এই যে উত্তরাঞ্চল বলে দিনাজপুর, রংপুর, এটা উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চল হলো খুলনা, বরিশাল, এটা দক্ষিণাঞ্চল। আছে, বলো মুশফিকা কি বলতে চাচ্ছিলে? সাউথ কোরিয়া তো বাংলাদেশ থেকে ছোট। হ্যাঁ দেখো, এই যে দুই কোরিয়া, হ্যাঁ ছোট। হ্যাঁ এই যে দেখো, জাপান, কোরিয়া, উপরেরটা নর্থ, উপরেরটা সাউথ। হ্যাঁ ছোট, বাংলাদেশের চেয়ে ছোট। আজকে সময় প্রায় শেষ, আজকে শেষ করি। ভালো থাকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।